প্রতিপক্ষ টার্গেট ছুড়ে দিয়েছিল 150, তারা ক্যাচ ছেড়েছে 4টা। 4জন টাইগার ব্যাটার জীবন পেয়েছেন, তারপরও 150 রান করা হলো না বাংলাদেশের। আবারও ব্যাটারদের ব্যর্থতা, জাকের আলী অনেক ব্যর্থ, ক্যাপ্টেন লিটন দাস ব্যর্থ, টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটার ব্যর্থ এবং সব মিলিয়ে বাংলাদেশ দল ব্যর্থ। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20 আমরা হেরে গেছি 14 রানে, প্রথমটা হেরেছিলাম 16 রানে, এবং এই সিরিজটা শেষ হওয়ার আগেই আমরা সিরিজে হেরে বসেছি 2-0-তে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের টি-20 যাত্রাটা কেমন হচ্ছে সেই নিয়ে কথাগুলো আপনারা দেখছেন এনিমা টিভির পর্দা ই স্পোর্টস। আমার নাম তাই বনন্ত, আমার সাথে রয়েছেন দুজন ভেরি হ্যান্ডসাম গেস্ট। প্রথমেই আমন্ত্রণ জানাতে চাই সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম গুল্লুকে। কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আরও রয়েছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার কেমন আছেন আপনি? জি ভালো। ভালো থাকাটা আসলে মুশকিল বাংলাদেশ যেমন খেলছে। জাবেদ, আপনার কাছ থেকে শুরু করতে চাই। ইজি চেজ এবং ম্যাচ হাতে রয়েছে, খুব সহজ খেলা ছিল, হাতে উইকেট রয়েছে, সম্ভবত লাস্টের দিকে 23 বলে 40, 4টা 5টা 6টা উইকেট, তারপর আমরা পারছি না। কোথায় সমস্যা আসলে? মেন্টাল। আমি মনে করি যে বাংলাদেশ, আমি একটা কথা সবসময় বলি যে অপরচুনিটি টপ লেভেলে ভালো দল কিন্তু দেয় না, লাইক অস্ট্রেলিয়া, লাইক ইন্ডিয়া, বাট ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অ্যাভারেজ দল, সাদা মাটা দল। যদি আপনি দেখেন 2-1 ছাড়া, ওই একটা জায়গায় আপনি ওয়ানডে সিতে শুরু করেন। এই ওয়ানডেতে আমরা যেভাবে অপরচুনিটি দিয়েছে, আমরা লাকিলি সিরিজটা জয়লাভ করেছি, আমি লাকিলি বলবো। ওই একটা জায়গায় সেম আবার কিন্তু টি-20 ফর্মেটে, স্পেশালি কালকের ম্যাচটা, আগেরটা আমি বাদলাম, কালকের ম্যাচটা যেভাবে ওরা ফ্লাইং স্টার্ট করেছিল, ওই জায়গায় তারা আমাদেরকে একদম আবার হাতে তুলে দিয়েছে। প্রথম 10 ওভারে 103 রান, 1 উইকেট। ওরা পরের 10 ওভার 48 রান, একদম 150-এ গুটিয়ে গেছে, 149। ওই অপরচুনিটি আপনি কাজে না লাগান, আপনি প্যানিক যদি হয়ে যান, এত কমফোর্টেবল জার্নি, তাহলে আপনি কখনোই ভালো দলে পরিণত হবেন না। কারণ যেটা আমরা সবসময় অবজেকশন দিই যে উই আর ভেরি ইনকনসিস্টেন্ট। আমরা জিতলাম আফগানের সাথে একদম চমৎকারভাবে, ওয়ানডেতে একদম পুরো হেরে গেলাম। আবার সেম এখানে ওয়েস্ট ইন্ডিজ এখানে আসলাম, আমরা ওয়ানডে জিতলাম, এখন আমরা টি-20 হেরে বসে আছি, যেখানে আমরা টি-20 4টা চমৎকার জয়লাভ করেছিলাম। তো আপনি তখনই একটা ভালো দল বা কংক্রিট একটা কনফিডেন্স হবে, তখনই হবে যখন আপনি এই টাইপের ম্যাচ কমফোর্টেবল জিতবেন। আপনি জিতা ম্যাচটাকে আপনি হেরে যাচ্ছেন, আর অনেকগুলা টাফ ম্যাচকে আপনি কষ্ট করে জিতছেন, ওটা ফাইন, কি আপনি মোমেন্টাম আসছে, আপনি জিতে গিয়েছেন, বাট আপনি একদম হাতে তুলে দিচ্ছেন। আদারওয়াইজ সমস্যা আমার কাছে খুব প্যানিক হয়ে যাচ্ছে দলটা। আমি জানি না ড্রেসিং রুমে কতটুকু কথা হয়, অবশ্যই কথা হয়, আমার বিশ্বাস প্রফেশনাল লেভেল অনেক স্পেশালিস্ট আছেন, কোচ বলেন, হেড কোচ বলেন, ফিল্ডিং বলেন, সিনিয়র কিছু প্লেয়ার বলেন। আর আমাদের দল তো একদম নতুন আমরা বলবো না, 2-1 জন ছাড়া কিন্তু সবাই অলমোস্ট দেখতে নতুন মনে হচ্ছে, 10টা ম্যাচ খেলেছে, 20টা ম্যাচ, কিন্তু তারা কিন্তু গত 10 বছর যাবৎ কনসিস্টেন্ট দলে আসা যাওয়ার মধ্যেই আছে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় একটু স্থির হওয়া উচিত। টি-20 ফরম্যাট 120 বলের খেলা, তারপরে ওইটা আপনার একটা প্ল্যান করে খেলতে হবে। জি, আবার আসবো আপনার কাছে। যেটা বলছিলেন জাভেদ, যে মেন্টাল ইস্যুজ আসলে আরও একটা ব্যাপার চমৎকার বলেছেন, সেটা হচ্ছে যে গেমটা আমরা তুলে দিচ্ছি। মানে টি-20তে পেন্ডুলামের মতো ম্যাচ দুলবে, একবার অপোনেন্টের কাছে যাবে, একবার আমাদের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের হাত থেকে গেমটা ছুটে গেলেই কায়সার আমরা সেটাকে টান দিয়ে আনতে পারছি না। তো এই জায়গা থেকে উত্তরণের পথ তো আসলে দেখতে পাচ্ছি না আমরা কোথাও। সমস্যা এক জায়গায়, জাভেদ বললেন যে মেন্টালি সমস্যা, আমি যদি আর একটু স্পষ্ট করে বলি তাহলে বলতে হবে যে আপনার স্কিল এবং সামর্থ্যের ঘাটতি, কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশ যে কায়দায় হেরেছে গত 2টা ম্যাচ, তাতে একটা বিষয় স্পষ্টত, যেভাবে আপনি বললেন যে সহজ টার্গেটই ছিল শেষের দিকে যদি আপনার 36 বলে 55 রান দরকার হয় বা 60 রানও দরকার হয় এবং হাতে যদি আপনার 7 উইকেট থাকে, এর চেয়ে সহজ টার্গেট কিন্তু আপনি টি-20তে বলতে পারেন না। তো সেই টার্গেট যখন আপনি বারবার ফেল করবেন অ্যাচিভ করার জন্য, তখন একটা বিষয় স্পষ্টত যে আমরা এই সামর্থ্যের ঘাটতি রয়েছে, বা এই সময়টায় যেরকম স্কিলের প্রয়োজন সেই স্কিলটুকু আমরা দেখাতে পারছি না, এবং সেটা ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের কায়দায় খুবই স্পষ্টত হয়ে গিয়েছে। সো মেন্টালি আপনার এক ধরনের সমস্যা থাকতে পারে যে আপনি হয়তো পারছেন না, অনেক সময় ম্যাচ হারবেন, প্রতিপক্ষ যখন খুব স্ট্রং থাকবে সেখানে আপনার এক ধরনের মেন্টালি এক ধরনের আপসেটের মধ্যে আপনি পড়তে পারেন। কিন্তু যখন এটা আপনি ধারাবাহিকভাবে হবে, বড় দলগুলির সঙ্গে হবে, তখন আপনি দেখবেন যে এটাকে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনার মধ্যে সামর্থ্যের ঘাটতি রয়েছে। এই কায়দায় বা এই সময়টা আপনি যেরকম স্কিলফুল ক্রিকেট খেলা উচিত ছিল সেটা আপনি করতে পারছেন না, এবং সেটা বাংলাদেশ দলের টোটাল ব্যাটিং লাইন আপটা যদি আপনি হিসেব করেন, সেখানে আমি একদম একভাবে রেখাটাই টানবো, স্কিলের ঘাটতি, সামর্থ্যের অভাব। জি, স্কিলের ঘাটতি আমি একটু অ্যাড করি। স্কিলের তখনই, মানে আমি বলছি না স্কিল ঘাটতি নাই, অবশ্যই আছে, টপ টিমে তো আপনার সব কিছু লাগবে, বাট যেখানে আপনি 220
আপনি চেস করছেন 180, ওরা তো অপরচুনিটি তৈরি করে দিয়েছে আপনাকে 10 ওভারে 48 রান, 150 রান। আপনার যদি এখানে স্কিল দরকার হয় তাহলে তো বিপদ। প্রতি ওভারে এমন না যে প্রথম থেকে আপনার 9-10 করে দরকার, বাংলাদেশ মেনটেন করতে পারছে না। তো ওই একটা জায়গা, ওই জন্য বলছি যে আমাদের মেন্টালিটা 150 রান, আমরা 6 ওভার একটা প্ল্যান করব, মাঝখানে কী প্ল্যানটা করব। যেমন আপনি যে ওয়ানডে দেখেন, যে সেকেন্ড ওয়ানডে বাংলাদেশ যেটা হেরেছে, যেটা ওটা কিন্তু আপনি শাইহবকে দেখেন 1 সেকেন্ডও প্যানিক হয় না উনি। তো ওই একটা জায়গায় প্যানিক হওয়াটা ওর তখনই আসে যখন মেন্টাল। কাইসারের প্রতি আমি একমত, কিন্তু তারপরে এমন হতো যে আমরা 220 চেস করছি, আমাদের অ্যাবিলিটি নাই 280 চেস করার মতো, বা সরি ওরা অপরচুনিটি তৈরি করে দিয়েছে, ওই জায়গায় আমরা পারছি না। ওটা হচ্ছে মেন্টাল, আর আমার মনে হয় প্যানিক সৃষ্টি এটা হয়েছে। কাইসার যে স্কিলের কথা বলছেন, সেই জায়গায় আপনি নিজেও কোচিং করিয়েছেন, আপনার কি মনে হয় জাকের আলী অনেকের আসলে স্কিলের প্রবল ঘাটতি রয়েছে? না, স্কিল বলবো না, অ্যাবিলিটি। আপনি যখন এই টাইপের প্লেয়ার যখন খেলে, তার মাস্ট আপনার অ্যাবিলিটি থাকতে হবে কি মিনিমাম 6 বল খেলে 10 রান করা, যে জায়গায় যে পজিশনে ব্যাটিং করেন, বা আমরা ফিনিশার বলি বা মিডল অর্ডার বলি, যাই বলি, হয় প্রেশারে উনি, টি20 প্রেশারে কিছু নাই, আপনি যদি 4 উইকেটে পড়ে যায় আপনাকে 9-10 করে নিতে হবে নেমেই। ওয়ানডেতে আপনি রিকভার করবেন, টেস্টে রিকভার করবেন, কিন্তু ওই একটা জায়গায় আমার মনে হয় অ্যাবিলিটি শট খেলার ওটা অনেক লিমিটেশন আমার কাছে মনে হয়, যদি আমি যতটুকু দেখেছি আর কি। স্টিল আর্লি টু স্পিক, হয়তো ওনাকে আরেকটু হয়তো সময় পাবেন নিজেকে রিকভার করা, আমি জানি না, এটাই আর কি। যে প্রথম ম্যাচে তানজিম সাকিব হ্যারে বিউটিফুল ইনিংস, এবং ম্যাচ শেষে তিনি পোস্টে বলেছিলেন কাইসার যে 2 ওভারে 30 রান টি20তে করাই যায়, সেট ব্যাটার ছিল না বলে আমরা করতে পারিনি। কালকে কিন্তু সিচুয়েশন তাই ছিল, 16 বলে 32 সেট ব্যাটার ছিল, কালকেও আমরা করতে পারলাম না। তার মানে হচ্ছে যে আমরা কি আসলে জিততে চাই না? মানে আমাদের সমস্যাটা কোথায়? পৃথিবীর যে কোনো কাজ করেন, আপনি ধরুন একটা সরল অঙ্ক করছেন, সেই সরল অঙ্ক করতে গিয়ে আপনাকে কিন্তু একটা প্ল্যান করতে হবে, আপনাকে গুণ বিয়োগ যোগ ভাগের কাজ এক এক কোনটার পর কোনটা করতে হবে সেটা আপনার কিন্তু জানা রয়েছে। ঠিক একই রকমভাবে এখানে যখন আপনি 120 বলে 130 রান চেস করবেন। কিন্তু কালকে ম্যাচ শেষে তানজিম সাকিব তো তানজিদ তামিম তো এটাও বলেছেন যে আমাদের ডট বলের পার্সেন্টেজ বাড়তেই আছে, এটা তো কমছে না। রাইট, সেটাই আর কি। তো এটা যখন আপনি শুরুতে অনেক বেশি ডট বলের পার্সেন্টেজটা বেড়ে যাবে, তখন শেষের দিকে এসে আপনাকে কিন্তু হিসাব মেলানোটা একটু টাফ হয়ে যায়। তখন আপনাকে অনেক বেশি দেখা গেল যে রিস্কি শট নিতে হচ্ছে, বাউন্ডারি বা ছক্কা হাঁকানোর চেষ্টাটুকু করতে হচ্ছে। কিন্তু এই জিনিসটাই যদি আপনি শুরু থেকে একটা ধারাবাহিকতার মধ্যে থাকেন, তাহলে দেখবেন যে শেষের দিকে এসে আপনাকে বেশি কষ্টটুকু করতে হচ্ছে না। এমন না যে বাংলাদেশ শুরুর দিকে অনেক উইকেট হারিয়ে ফেলেছে, সিচুয়েশন চেঞ্জ আপনাকে করতে হবে। যদি শুরুর দিকে আপনি বেশি উইকেট হারিয়ে ফেলেন, তখন আপনি একটু ডট বল দেন, শেষের দিকে আপনি রিস্কটা তখন নেবেন। কিন্তু শুরুর দিকে যেহেতু উইকেট আপনার হাতে রয়েছে, তাহলে আপনি ডট বল দিয়ে শেষের হিসাবটা কেন এত কষ্টকর করবেন? সো এই যে প্ল্যানিংয়ের একটা অভাব অবশ্যই রয়েছে, কোনো সন্দেহ নেই। এবং আপনি মাঠে গিয়ে সিচুয়েশন স্কোরবোর্ড দেখে, যখন আপনি একজন ব্যাটসম্যান মাঠে নামছেন, তখন তার কিন্তু স্কোরবোর্ডটা দেখে তিনি মাঠে নামেন এবং তাকে কি করতে হবে সেই প্ল্যানটুকু, ওই যখন 22 গজের পর্যন্ত তিনি হেঁটে যান, সেখানেই তাকে কিন্তু প্ল্যানটুকু করে নিতে হয়। কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে যে আপনি বাংলাদেশ দলের ব্যাটাররা যেভাবে খেলছে, তাতে কোনো প্ল্যান নেই, আসলে মারবো, হাঁকাবো, চলে আসবো, এরকম ভাবে একটা প্ল্যান হচ্ছে। গেম অ্যাওয়ারনেসটা নেই, ম্যাচ পরিস্থিতিতে কেমন ভাবে ব্যাটিং করতে হবে সেই জায়গা থেকে একদম পুরোপুরি অভাব দেখা যাচ্ছে। এটা ডিপ প্ল্যান না, এমন না যে আপনাকে 6 ওভারে আপনাকে 70 করতে হবে, 60 করতে হবে, ভেরি সিম্পল প্ল্যান। এটা কিন্তু মানে প্রফেশনাল লেভেলটা বলাও লাগে না। তারপরেও যদি একটা প্রোটোকল থাকে, নামার আগে বলে আমরা 6 ওভারে এত রান চাই, আমরা মাঝখানে এটা ভেবে খেলবো, একটা প্ল্যান থাকে। আর এখানে এটা অটো প্ল্যান হয়ে যাবে যে কোনো, এখানে অলমোস্ট সবাই কিন্তু ওয়াস্টলি এক্সপিরিয়েন্স, যারা প্রথমে ব্যাটিং করছেন আমাদের, বা মিডল অর্ডার বলেন, ইভেন শেষেও বলেন আমরা শেষে কী করতে পারি। তো ওই একটা জায়গায় সিম্পল প্ল্যান, কাছে বলছেন যে বড় প্ল্যান না, কিন্তু আমরা 6 ওভারে যে অ্যাডভান্টেজ পাই, ভেরি গুড, না পারলে আমরা রিকভার করতে পারবো। আর এখন ক্রিকেটটা যে জায়গায় চলে গেছে, তাতে তো আসলে এই গেম প্ল্যানগুলো খেলার জন্য মাঠেও নামা লাগে না, মাঠে বাইরে থেকে বোঝা যায় যে ম্যাচ অ্যাওয়ারনেস বা ম্যাচ সিচুয়েশন। জি, আমি একটু জাকের আলী অনেকেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা চলছে, ড্রপ হয়েছিলেন, আবারও ফিরেছেন কালকে কাইসার, এবং ফিরে কিন্তু আবারও একটা যাচ্ছে তাই পারফরমেন্স করলেন, 18 বলে 17, এবং তিনি আউট হয়ে যাওয়ার পর ম্যাচটাও শেষ হয়ে গেল। সেখানে যদি 18 বলে 25টা রানও থাকতো, ম্যাচ অনেকখানি আমাদের হাতে থাকতো। কি সমস্যা হচ্ছে তার, এটা একটা আপনার কাছে প্রশ্ন। আর সম্পূরক প্রশ্ন হচ্ছে যে কোচ সালাউদ্দিনের সাথে তার খুব ভালো সম্পর্ক, যেটা তাকে বারবার দলে ফিরিয়ে আনছে, সোশ্যাল মিডিয়াতে এরকম একটা কথা বলা হচ্ছে, সেটাও আপনি অ্যাগ্রি করেন কিনা? প্রথম কথা হলো যে টিম গেমে আমি কোনো ইন্ডিভিজুয়ালকে দায়ী করব না, এবং কোনো ইন্ডিভিজুয়ালকে জিতিয়ে দেন, একটা দুটো ম্যাচ জিতিয়ে দিলে তাকে তিনি দলের সবচেয়ে সেরা খেলোয়াড় এবং তাকে ছাড়া চলে না, এই ধরনের ধারণায় আমি বিশ্বাসী না। ওয়েন ইটস এ গেম অফ টিম গেম, কিন্তু যখন এটা ইন্ডিভিজুয়াল গেম হয়, সেখানে আপনি হিসাবটুকু সেরকমভাবে করতেই পারেন। সো জাকের আলী অনেক সুযোগটা পেয়েছিলেন, সুযোগটা কাজে লাগাতে পারেননি। আর ক্রিকেট সো ক্রুয়েল গেম যে এখানে যদি আপনি সুযোগটা কাজে লাগাতে না পারেন, তাহলে পরে কিন্তু আপনাকে কি আর মনে রাখবেন। এর আগে আপনি কি করেছেন, দ্যাট উড নট বি কাউন্টেড। আপনাকে প্রত্যেক দিনই
কিন্তু পারফরমেন্সটাকে করতে হবে। আর জাকের আলী অনেকের বিষয় যদি আমি বলি, আপনি দেখবেন যে তার যে ব্যাটিং স্কিল বা ব্যাটিংয়ের ফল্ট সেটা কিন্তু খুবই স্পষ্ট হয়ে উঠেছে। আপনি দেখবেন যে তাকে ম্যাক্সিমাম বোলাররা বল করেন কিন্তু অফসাইডের অনেক বাইরে করেন, আপনি স্টাম্পের বাইরে বল করেন। কারণটা হলো যে তিনি অফসাইডের বল লেগ সাইডে টেনে নিয়ে খেলার একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে, অর্থাৎ লেগ সাইডে তিনি কিন্তু বেশি স্ট্রং, অফসাইডের বল তিনি সেরকমভাবে খেলতে পারেন না। গতকালকের ম্যাচটা আমি দেখছিলাম, সেখানে তাকে অফসাইডে বল দিয়েছিলেন এবং একটা তিনি লাস্ট যে বাউন্ডারিটা হাঁকিয়েছেন সেটা কিন্তু আপনি পয়েন্টের উপর দিয়ে হাঁকিয়েছিলেন, সেটা সুন্দর হয়েছে, কিন্তু আউট হয়েছেন আবার লেগ সাইডের খেলতে গিয়ে। সেই বলটায় একটু স্লোয়ার বল ছিল, একটু আপনার বলের গতি কমিয়ে দিয়েছিলেন বোলার, এবং সেখানে তিনি শর্টস খেলতে গিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেননি। যদি আপনি বলেন যে আমার কাছে একটা জিনিস আমি বলি যে তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে তিনি সালাউদ্দিনের খুবই প্রিয় শিষ্য, এই কারণে তিনি বারবার সুযোগটা পেয়ে থাকেন। তো আমার কথা হলো যে শুধুমাত্র একজনের কারণে কেন একজন ক্রিকেটার এরকমভাবে ন্যাশনাল টিমের সুযোগটা পাবে বা আপনার স্কোয়াডের সুযোগটা পাবে? সেখানে তো টিম ম্যানেজমেন্টে আরও পার্ট রয়েছে, ক্যাপ্টেন রয়েছেন, কোচ রয়েছেন, ফিল্ডিং কোচ রয়েছেন, সহকারী ক্যাপ্টেন রয়েছেন, তো তাদের ভূমিকাটা কি? সো এখানে আমার কাছে কখনোই মনে হয় না যে কোনো একটা জিনিসের জন্য বা কোনো একটা জিনিসের জন্য ইন্ডিভিজুয়াল কাউকে দায়ী করা উচিত। তবে একটা বিষয় স্পষ্টত যে জাকের আলীকে যে কারণে দলে নেওয়া হচ্ছে এবং যে কারণে তিনি স্কোয়াডের সুযোগটা পেয়েছিলেন, প্রথম ম্যাচে ড্রপ হয়েছিলেন, পরের ম্যাচে তাকে আনা হয়েছিল, বাট তিনি তার দায়িত্বটুকু পালন করতে পারেননি। আর ক্রিকেট ইজ সো ক্রুয়েল গেম, আপনি যদি আপনার দায়িত্বটুকু পালন করতে না পারেন তাহলে আই ডোন্ট থিঙ্ক যে তিনি পরের ম্যাচে খেলার সুযোগটা পাবেন কিনা। জাভেদ, জাকের আলী অনেককে কি আপনি আসলে ফিনিশার মনে করেন, মানে সে ক্যাপাবিলিটি আছে কিনা? না, অফকোর্স নট। কারণ জাকের আলী বেসিক্যালি আমার কাছে মনে হয়, আমি ওনাকে বেশি একটা দেখি নেই, একটু মানে আমি একটা জাজ করতে পারবো না যে কোনো ব্যাটসম্যান হোক বা বোলার হোক, স্পেশালি ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি আপনি 10টা ইনিংস না দেখেন একদম মন দিয়ে, তাহলে আপনি বুঝবেন যে ও কোথায় আছে। বাট আমাকে যতটুকু দেখেছি মনে হয়েছে ও বেসিক্যালি উনি হচ্ছেন লম্বা সময়ের প্লেয়ার, 50 ওভার টেস্ট প্লেয়ার, ওই জায়গায় ফিনিশারটা ভেরি ডিফিকাল্ট। যেমন সোহানটা কেন বলি, সোহান কিন্তু তার বেস হচ্ছে কিন্তু সে উইকেট কিপার, জাকিরও কিপার, কিন্তু উনি চিকি খেলেন টি-20-র জন্য। আমার কাছে মনে হয় উনি বেশি পারফেক্ট, হয়তো উনিও এমন না যে ওনার বেস্ট স্ট্রাইক রেট। ওই জায়গাটা জাকির আলী আমার মনে হয় ফিনিশার হিসাবে না, ওনাকে যদি আপনি টপ অর্ডারে খেলান কেন, আমরা ওকে সময় দিব, হয়তো উনি 25 বলে 30 করবেন, কনসিস্টেন্ট একটা স্টার্ট দিবেন, এটাই হতে পারে। কিন্তু আপনি ফিনিশার এত লেস লিমিটেশন শটে আপনি গিয়ে ভেরি ডিফিকাল্ট ওনার জন্য কপ করা। হ্যাঁ, ভবিষ্যতে উনি ইমপ্রুভ করতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট এখন পর্যন্ত আমার কাছে ফিনিশার হিসাবে ভেরি ডিফিকাল্ট। হয়তো উনি খেলবেন 10টা ইনিংসে 1টা ইনিংস খেলবেন, 2টা খেলবেন, কিন্তু কনসিস্টেন্ট খেলা এত সহজ হবে না। কেন, যখন আপনার যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে আপনার যখন শর্টের লিমিটেশন থাকে, মানে টপ লেভেলে আপনাকে 2-3টা ইনিংস দেখে ওরা বুঝে ফেলে কোথায় স্ট্রং কোথায় দুর্বল, তো ওই জায়গায় ওরা করে, ওই জায়গায় জাকির এখন পর্যন্ত উনি স্ট্রাগলিং করছেন। জি, আমি একটা জিনিস যোগ করি এখানে, সেটা হলো যে আমরা জাকির আলীকে নিয়ে ব্যর্থতা নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যদি হিসেব করে দেখেন যে বাংলাদেশ দলের মিডল অর্ডারে বাকি ব্যাটাররা কি করেছেন, আপনি তাহিদ হৃদয় লম্বা সময় ধরে খেলছেন, তিনি ভালো মতো পারফর্ম করতে পারছেন না। শামীম পাটোয়ারিকে যে দায়িত্ব, ফিনিশারের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সেরকমভাবে ভালো করতে পারছেন না দেখে ক্যাপ্টেন কিন্তু খোদ আপনি প্রকাশ্যে তার সমালোচনা করেছেন। তো ক্যাপ্টেন একজন ক্রিকেটারের সমালোচনা কখন করেন? যখন সেই ক্রিকেটারের পারফরমেন্সে তিনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান এবং সেই ডিসঅ্যাপয়েন্টেডটা তিনি চেপে রাখতে পারেন না। যদিও তার সেরকমভাবে প্রকাশ্যে সমালোচনা করাটা উচিত হয়নি, সেটা ড্রেসিং রুমে করলে, তারপরে তো খেলেছেন, পরের ম্যাচে খেলেছেন, কিন্তু সেই দায়িত্বটুকু তিনি নিতে পারেননি। তিনি যদি এখানে একটা ভালো 50 করতেন অথবা ম্যাচটা জিতিয়ে দিয়ে আসতে পারতেন, আমার কথা হলো যে 10 রান করে যদি ম্যাচটা জিতিয়ে দিয়ে আসতে পারতেন এবং দলের জয়ে যদি তার ভূমিকাটা রাখতে পারতেন তাহলে খুব ভালো হতো। কালকের ম্যাচেও তিনি যে কায়দায় আউট হয়েছেন, 2 বলে 1 রান করে তিনি একদম পুরোপুরি ইয়র্কড হয়ে গিয়েছেন। বাট এই সময়টা এই ধরনের বল যে আসবে সেটা আপনাকে কিন্তু আগে অ্যান্টিসিপেট করতে হবে। সো ক্রিকেট আপনি যদি পারফরমেন্স করতে পারেন তাহলে দেখে মনে হবে যে খুব সহজ। তো আপনি বলছেন কাঠগড়ায় শুধু জাকের না, আসলে সবাই রয়েছেন। আমি মনে করি যে মিডল অর্ডার পুরোটা, আপনি দেখুন একটা দলের মিডল অর্ডারকে কাউন্ট করা হয় কিন্তু দলের মেরুদণ্ড হিসাবে। মানুষের মেরুদণ্ড যদি আপনার ঠিক মতো না থাকে তখন দেখবেন যে তার বসতে সমস্যা হয়, হাঁটতে সমস্যা হয়, তাকে চেয়ারে করে হাঁটতে হবে। সো বাংলাদেশ দলের ব্যাটিংয়ের এখন যে অবস্থা হয়েছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে দিস টিম ইজ নট রানিং অন ফিট, তারা খুব সম্ভবত একটা চেয়ারে করে হাঁটছে। সো এরকমভাবে করে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না, টিকতে পারবেন না, আপনি মর্যাদা পাবেন না। আপনি হয়তো পার্টিসিপেট একটা দল হিসেবে থাকবেন, বাট ইউ উড নট গেট রেসপেক্ট। জি, অ্যালি ক্যাথনেস কালকে ম্যাচে এসে বলেছেন জাভেদ যে আমরা প্রমাণ করছি আমরা বিশ্বের অন্যতম সেরা টি-20 দল। কেন? মানে আগে 8টা সিরিজ হেরেছে তারা, 1টা 2টো 3টা 4টা 5টা না, 8টা সিরিজ হেরে এখন বাংলাদেশের সাথে খেলেই তারা মনে করছে বিশ্বের সেরা টি-20 দল। আমরা অপোনেন্টের কনফিডেন্সও তো অনেক বাড়িয়ে দিচ্ছি। দেখেন, আমি অলওয়েজ বিশ্বাস করি যে আমাদের দলকে আমি মাথা ঘামাবো,
ওরা হয়তো কমেন্ট করবে হয়তো পেশার জন্য, ওদের এটা হয়তো ট্যাকটিস হবে বা টেকনিক হবে, আমি জানি না কেন বলেন, বাট আমি মনে করি যে আমাদের দল যেখানে অবস্থান করছে একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে কনসিস্টেন্ট। তো ওই একটা জায়গায় আমি মনে এখন পর্যন্ত আমরা মানে যেমন একটা ওয়ান ডে ফরম্যাটে কিন্তু আমরা একটা এস্টাবলিশ হয়ে গিয়েছিলাম, বাট গত 2 বছর 2.5 বছর যাবত আবার স্ট্রাগলিং করছি। আবার T20-তে কিন্তু আমরা মোটামুটি 4টা সিরিজ আমরা টপ খেলছিলাম। তো ওই একটা জায়গায় আমার মনে হয় এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি যতই আমরা আলোচনা করি যাই করি, প্লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। টপ লেভেলে কিন্তু কোচিং হোক, কেউ কমেন্ট করলো, ব্যাড কমেন্ট করলো, গুড কমেন্ট করলো, বা আপনি মিডিয়ার সামনে বলে দিলেন কি আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি, কিন্তু প্লেয়াররা কি ফিল করে, ওই প্লেয়ারের মধ্যে যে বন্ডিংসটা, তারা তাদের মধ্যে কী আলোচনা করে, আমরা কি চাচ্ছি এই টুর্নামেন্ট থেকে বা এই ওয়ার্ল্ড কাপ থেকে বা এশিয়া কাপ থেকে বা এই সিরিজ থেকে, এটা কিন্তু একদিনে হয় না। ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় কিছু ল্যাকিংস। তো ওইটা হইলে কিন্তু একটা কনফিডেন্স, যেমন 100 বাংলাদেশ টিম দুর্দান্ত খেলেছে ওয়ান ডেতে, কারণ এত বন্ধুত্ব ছিল যে 5 জনের কথা বলেন বা ছোট ভাই বলেন যাই, ওই জায়গায় কিন্তু বন্ধুত্ব একটু চির ধরাতে কিন্তু দেশ কিন্তু সাফার করেছিল, যেটা আমরা এটা আমি বললামই। তো ওই একটা জায়গায় আমার মানে খুব ইম্পর্টেন্ট, যখন যারা ম্যানেজমেন্টে থাকে তারা কিন্তু কোচিংয়ের কোনো কাজ নেই, আমি মনে করি, বিশ্বাস করি। হয়তো আমিও কোচ, অনেকে এটা পছন্দ করবে না, কোচিংয়ের কাজ আছে টেকনিক ওয়াইজ 5%, বাট ম্যানেজমেন্ট হচ্ছে যেটা আমরা লেভেল 3-তে বলি যে ম্যানেজমেন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট শুধু তার এমন না কোচিং স্টাফকে, প্লেয়ারদেরকে ম্যানেজ করা, কারণ ওরাই হচ্ছে মেন এন্ড অফ দ্য ডে কিন্তু পাওয়ারফুল। তারা মাঠে খারাপ করলে দেশ খারাপ করবে, তারা মাঠে ভালো করলে দেশ ভালো করবে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় বিসিবিকে এটা একটু সোচ্চার হতে হবে যে আমরা কীভাবে মেন্টাল বা বন্ডিংসটা কীভাবে করতে পারি, কারণ আলোচনার মাধ্যমে একটা যুদ্ধ বন্ধ হয়ে যায়। এই আলোচনা হওয়া খুবই দরকার, কেন মনে হচ্ছে ভেরি ফ্যাকচুয়েট কনফিডেন্স বাংলাদেশ দলের। আবার এর মধ্যে সোশ্যাল মিডিয়া আসাতে মানে ওরাও কনফিউজ হয়ে যায়, যে মানে ক্রিকেট বোর্ড বলেন বা সিলেক্টর বলেন বা কোচেস বলেন, কারণ একটা কমেন্ট করে দেয় কোচ, ওই কোচটা যদি কোনো সাকসেস না হয় ওই কোচকেও ধুয়ে ফেলে সোশ্যাল মিডিয়া। প্লেয়ার যিনি কমেন্ট করে দেয়, আমরা চ্যাম্পিয়ন, শান্তটা কমেন্ট করেছিল কে ওয়ার্ল্ড কাপের সময় আমরা চ্যাম্পিয়ন, ওটা নিয়ে চ্যাম্পিয়ন যাচ্ছি আমরা, ওটা খুবই সমালোচনা। ওই একটা জায়গায় কীভাবে আপনার ফ্রন্ট অফ মিডিয়া আমরা কমেন্ট করবেন আপনি একটা, যেটা আপনাকে আবার ওটা ফিরে না আসে, ওটাও শেখার জায়গা আছে অনেক। ওটা হলেই কিন্তু কেন এখন বললাম মেন্টাল গেমটা কি, মাঠে তো খেলতেই হবে, বাইরেও আপনি মেন্টাল কীভাবে হ্যান্ডেল করছেন এটাও খুব ইম্পর্টেন্ট। জি কাইসার, আমরা আফগানিস্তানের সাথে অনেক স্ট্রাগল করেছি, বাট ম্যাচটা শেষ ম্যাচ সামহাও বের করেছি, 3-0-তে সিরিজটা জিতেছি। কিন্তু তার আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সহজ একটা টার্গেট আমরা হেরে গেলাম। আমরা এই সিরিজেও 166 করতে পারলাম না, 150 করতে পারলাম না। মানে জেতা ম্যাচ, যেটা আমাদের জেতা উচিত, সেটা অপোনেন্টের হাতে তুলে দিচ্ছি। যেটা জাভেদও বলছিলেন যে আসলে মেন্টাল ইস্যুজ রয়েছে, মনোবিদ নিয়োগ করাটা এখন মনে একদম মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট বোর্ডের। আমার মনে হয় যে সেটা তো মনোবিদ তো অবশ্যই থাকবেন, এটা আছেন মনে হয়, এবং পৃথিবীর সব দেশেই প্রায় থাকেন, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে যারা এখানে স্টেক হোল্ডার, যে ক্রিকেটাররা রয়েছেন, তারা তাদের দায়িত্বটুকু পালন কিভাবে করতে পারছেন। আপনি এখানে মনোবিদ 4 জন মনোবিদ দিলেও আমার মনে হয় কোনো লাভ হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি এই ধরনের ক্রিকেটে টিকে থাকার জন্য বা নিজের স্কিলটাকে ডেভেলপ করার যে বিষয়টা থাকে, সেটা আমার মনে হয় ক্রিকেটাররা করতে পারছেন না। এবং সেটা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি 4-5 জন মনোবিদ দিয়েও আমার মনে হয় যে তারপরে আপনি যদি এখানে কোনো ইনফ্লুয়েন্সার রেখেও কিন্তু কাজ করতে পারবেন না। প্রত্যেকদিন যদি তাদেরকে আপনি রিসেন্টলি বোর্ড সভাপতি বলেছেন একটা মনোবিদ একজন না, প্রত্যেকদিন যদি আপনি সেই ইনফ্লুয়েন্সাররা আপনার মানসিকতা বাড়ানোর জন্য বা আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যদি আপনাকে সেরকমভাবে কথাবার্তা বলতে থাকেন প্রত্যেকদিন, আমার মনে হয় না যে সেটা বড় ধরনের কাজ লাগবে। কাজ একটাই, সেটা হলো যে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে ক্রিকেটারদেরকে মাঠে পারফরমেন্স করতে হবে, 22 গজে তাদের সব কিছু করতে হবে। আর সোশ্যাল মিডিয়ার কথা জাভেদ যেভাবে বলছিলেন, দেখুন সোশ্যাল মিডিয়া তো থাকবেই। আজকে সোশ্যাল মিডিয়া আছে, আপনি 10 বছর পরে এই ধরনের সিচুয়েশন আর অন্যভাবে হতে পারে, তখন অন্য মিডিয়া আসবে। সো আপনাকে আপনার কাজটুকু করতে হবে। সেটা যদি পৃথিবীর অন্যান্য দেশে করছেন না, পৃথিবীর অন্যান্য দেশেও তো কিন্তু ক্রিকেটাররা বা ফুটবলাররা সোশ্যাল মিডিয়ায় আপনি প্রচুরভাবে ট্রল হচ্ছেন, প্রচুরভাবে সমালোচিত হচ্ছেন, কিন্তু তারা কি তাদের মাঠের কাজটুকু করছেন না? তারা তো করছেন। সো এখানে আপনাকে আসল কাজটুকু কি, সেটা আপনার দায়িত্বটা কি, সেটা ঠিক করতে হবে। সেই দায়িত্বটুকু আমি মনে করি না যে ক্রিকেটাররা পালন করতে পারছেন। আর আপনি একটা কথা উল্লেখ করেছিলেন সেখানে, কোচ সালাউদ্দিন। আমি শুধুমাত্র একজন কোচকে না, আমি মনে করি যে বাংলাদেশ দল যখন ভালো করে, তখন আপনি দেখবেন যে এর কৃতিত্ব টিম ম্যানেজমেন্টের বাদবাকি সবাই নেন। আপনি কোচিং প্যানেলও সবাই নেয়। ইভেন আপনি বোর্ডে যারা থাকেন, ডিরেক্টররা, তারা পর্যন্ত এটার ভাগটা, সুযোগটা নেওয়ার একটা চেষ্টাটুকু করেন যে আমাদের আমরা এই সাফল্যের ভাগিদার। তো আপনি যখন ব্যর্থ হচ্ছেন, তখন সেই ব্যর্থতার দায়ভার আপনারা সবাই নেবেন না কেন? কারণ আপনারা তো এই পুরো টিমের স্টেক হোল্ডার, পুরো টিমের পার্ট। তো আমি এক কারণে মনে করি, যখন একটা ছাত্র খারাপ ফলাফল করে, তখন শুধুমাত্র সেই ছাত্র কেন খারাপ ফলাফল করছে সেদিকে মনোযোগ না দিয়ে, সেই ছাত্রকে যিনি পড়াচ্ছেন তিনি আসলে যোগ্য কিনা, বা তিনি কতক্ষণভাবে সেই ছাত্রকে
ছাত্র হিসাবে তৈরি করার জন্য তাকে দায়িত্বটুকু যেটা দেওয়া হয়েছিল সেটা পালন করতে পারছেন কিনা, সেই অ্যাকাউন্টেবিলিটি চাওয়ার সময়টুকু আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন চলে এসেছে এই কোচদের কাছ থেকে, যে গত 2 বছর বা গত 1 বছর আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা কি করেছেন এবং কোথায় ব্যর্থ হয়েছেন, কেন ব্যর্থ হয়েছেন। কোচদের পারফরম্যান্স পর্যালোচনার কথা এটাই আমি একটু অ্যাড করি, ওটাই বললাম যে মেন্টালি আপনি সোশ্যাল মিডিয়া বলেন, সবাই বলে টপ লেভেলে অনেক প্রেশার, আপনি খেলেন না ভাই, প্রেশার আপনাকে নিতে হবে। টপ লেভেলে খেললে আপনি একটা ম্যাক্সিমাম খেলছেন টেস্ট ম্যাচ, ওয়ানডে, T20 ফরম্যাট, তো ওই একটা জায়গায় এই প্রেশারটা আপনি সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের কমেন্টস বলেন, বা ও অমুকের প্লেয়ার, ও অমুকের প্লেয়ার, এগুলো আপনাকে, হ্যাঁ, আদারওয়াইজ আপনি তাহলে তো ইন্ডিয়া তো উড়ায় ফেলে। ইন্ডিয়া যেভাবে সমালোচনা হয়, ভালো করলে যেমনই একদম উপরে উঠায় আর খারাপ করলে তেরকম ডাউন হয়। আর আমাদের যেহেতু ক্রিকেট একদম এখন এমন হয়ে গেছে, এত পপুলার একটা খেলা, আপনাকে ওই প্রেশার নিয়েই খেলতে হবে। এই জন্য বলছি মেন্টাল আপনি কীভাবে হ্যান্ডেল করবেন, আর আপনাকে যতই মনোবিদ দেন, যাই দেন, এন্ড অফ দ্য ডে প্লেয়ার হচ্ছে কি, ও কীভাবে এটাকে মানে অ্যাবজর্ব করে বা অ্যাবজর্ব করে কীভাবে এক্সিট করে, এটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি যতই হেড কোচ নিয়ে আসেন, বড় কোচ নিয়ে আসেন, মনোবিদ নিয়ে, কখনো আপনি সার্ভাইভ করতে পারবেন না যদি এই টাইপের চিন্তাধারা আমাকে মনোবিদ ঠিক করে দেবে, আমাকে ঠিক হতে হবে। আমি একটু সুযোগটা নেই আর একটু এই বিষয়ে যোগ করার জন্য, সেটা হলো যে আপনি দেখবেন যে বারবার একটা কথা বলা থেকে যে আমাদেরকে অনেক বেশি প্রেশারাইজ করা হচ্ছে, আমরা প্রেশার হয়ে যাচ্ছি। আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি কোচ, সমালোচনা, দর্শক সবাই অনেক ধরনের সমালোচনা করছে, এই কারণে আমরা হয়তো খেলতে পারছি না। আমি মনে করি যে যারা এটা বলেন তাদের ক্রিকেট খেলা উচিত না, কারণ আপনি এই প্রেশার যদি সহ্য করতে না পারেন তাহলে আপনি অপর প্রান্ত থেকে 150 গতিতে যে ফাস্ট বোলার বোলিং করতে আসছেন সেটা প্রেশার আপনি কিভাবে সহ্য করবেন, এবং আপনি পুরো গ্যালারিতে যে 35,000 দর্শক থাকে সেই দর্শক যখন চিৎকার করেন তখন সেই প্রেশার আপনি কিভাবে সহ্য করবেন। সো দ্য নেম অফ দ্য গেম ইজ প্রেশার, এবং আপনাকে এই প্রেশারটুকু সহ্য করে তারপরে কিন্তু খেলতে হবে, কারণ আপনাকে মনে রাখতে হবে যে 18 কোটি মানুষের মধ্যে আপনি 11 জনের একজন। সো অবশ্যই আপনাকে সেইভাবে চিন্তা করতে হবে, নিজেকে স্পেশাল ভাবতে হবে, নিজেকে স্পেশাল ভাবতে হবে, স্পেশাল পারফরম্যান্স করতে হবে। শুধু স্পেশাল ভেবে আপনি কলার উঁচু করলে আর আপনি রঙিন চশমা পরলেন আর আপনি একটু হাঁটলেন এরকম ভাবে, তাতে কিন্তু আপনার মানে আসল যোগ্যতা প্রমাণিত হবে না। আপনার আসল যোগ্যতা প্রমাণিত হবে সেদিনই যেদিন আপনার পারফরম্যান্সের দল জিতবে, দেশ হাসবে। আপনারা চাপের কথা বলছিলেন, সিডনিতে থার্ড ওয়ানডে শেষে বিরাট কোহলি বলেছিলেন 2টো ডাক মারার পর 50, তিনি বলেছিলেন যে জীবনে কত শত রান করেছি, কত হাজার রান করেছি, কিন্তু এখনও এই ম্যাচটা খেলতে এসে মনে হয় কত চাপ এবং রান করতে ভুলে গেছি। থ্যাংক গড যে আজকে 50 মেরেছি, আগের 2 ম্যাচে তো ভুলেই গেছিলাম রান কিভাবে করতে হয়। সো চাপ ব্যাপারটা সবসময় থাকবে, সেটা বিরাট কোহলিরও থাকে, আমাদের জাকির আলী অনেকেরও থাকে। ভারত থেকে একটু ভারতের প্রসঙ্গে যেতে চাই। কাইসার, গ্রেগ চ্যাপেল রিসেন্টলি একটা মন্তব্য করেছেন যে গাঙ্গুলি এসেছেন সে আলোচনাতে, বিসিসিআইয়ের ওই সময় যে সভাপতি ছিলেন জগমোহন ডালমিয়া, তিনি এসেছেন যে ভারত চাপ দেয় আইসিসিকে। ইস্যুটা ছিল সম্ভবত সৌরভ গাঙ্গুলি স্লো ওভারেটের কারণে, হয়তো কোনো একটা শাস্তি তিনি যাতে কম পান। তো এই ব্যাপারটা আরও একবার সামনে চলে আসলো যে বিসিসিআই আইসিসিকে আসলে এখন না, সেই 20-25 বছর আগে থেকে আসলে তাদের উপর এক ধরনের কর্তৃত্ব এস্টাবলিশ করে চলেছে। তা আইসিসির উপর ভারতের যে দাদাগিরি রয়েছে সেটা আমরা সবাই জানি, এবং সেটা ক্রিস ব্রডের এই মন্তব্যের পরে সেটা আরও একটু স্পষ্টত হয়ে গেল, এবং তিনি যে জায়গা থেকে এই মন্তব্যটা করেছেন, যে পজিশনে ছিলেন, যে দায়িত্ব তিনি ছিলেন, তাতে তার কাছ থেকে এই ধরনের মন্তব্যটা আসাটা আমি মনে করি যে এখন আর এখানে কোনো লুকোছাপার কোনো বিষয় নেই, যে আইসিসির অনেক বিষয় ভারতের এক ধরনের দাদাগিরি রয়েছে বা তারা একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বিষয়টুকু রয়েছে। এই কারণে অনেক সময় আমরা মজা করে বলে থাকি যে আইসিসি মিনস ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনার পরে এই বিষয়টা আরও বেশি এক্সপোজড হয়ে গিয়েছে, এবং এটা স্বাভাবিক বিষয়, এবং ভারত কিন্তু এটা নিজে স্বীকারও করে। আপনি দেখবেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু তারা বলে যে যেহেতু আমরা রেভিনিউর 87% বা 86%, 100%-এর মধ্যে রেভিনিউ আমাদের এখান থেকে আসছে, তাহলে আমাদের সিদ্ধান্তগুলো বা আমাদের বিষয়গুলো কেন এখানে প্রায়োরিটি পাবে না। সো এটা প্রায়োরিটি আপনি পেতেই পারে। এখন যদি সেই প্রায়োরিটি পেতে গিয়ে আপনি সব ধরনের সিদ্ধান্ত নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করেন, তখন সেটা কিন্তু আর খেলা থাকে না, তখন সেটা এক ধরনের কিন্তু আপনার বড় ভাই সুলভ একটা আচরণ হয়ে যায় এবং দাদাগিরি হয়ে যায়। আর সেটা যদি হয় তাহলে ক্রিকেটের বা খেলার যে স্পিরিট, সেই স্পিরিটটা নষ্ট হয়। জি, আমি যাদের কথা বলছিলাম আমরা, যে জগমোহন ডালমিয়া বা সৌরভ গাঙ্গুলি, এই মানুষগুলোকে আপনি কাছ থেকে দেখেছেন, সময় আপনি খেলেছেন, তখন আপনার মনে হতো যে এরা আইসিসি আসলে কন্ট্রোল করে? এটা অফকোর্স যেটা বললো যে ওরা এত পাওয়ারফুল হয়েছে বিকজ তাদের স্পন্সর বলেন, যাই বলেন, সব কিছু ওদের মন মতো হতে হবে। হ্যাঁ, ওদের মন মতো হতে হবে, আর তারা অলমোস্ট অ্যাডভান্টেজ নিয়েছে। বাট আমরা মাঠের বাইরে অ্যাডভান্টেজ নেই, সেটা হচ্ছে ফিকচার হওয়া উচিত না, এটা হোক, কিন্তু মাঠের ভিতরে যেটা অনেকগুলো ইস্যু আসছিল ওইটা হওয়া উচিত না। আমরা শোয়ের একদম শেষের দিকে, কাসার কালকে থার্ড T20, কি
কি এক্সপেকটেশন, জিততে পারবে কিনা বাংলাদেশ? একটা সান্ত্বনাসূচক জয় তো প্রয়োজন এখন, না হলে যে ধরনের সমালোচনা পুরো দলটাকে ঘিরে হচ্ছে, এবং আপনি যে সামনের বছর যে টি-20 বিশ্বকাপ রয়েছে সেই টি-20 বিশ্বকাপের আগে আর বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগটুকু পাচ্ছেন না। আপনি 3টা ম্যাচ খেলতে পাবেন, এরপরে আয়ারল্যান্ডের সঙ্গে টি-20 এবং তারপরে বিপিএল। আমি জানি না বিপিএল হবে কিনা বা বিপিএল কখন হবে, কোনো ঠিক ঠিকানা নেই এখন পর্যন্ত, বাট এই ম্যাচটা এবং সেই তার সঙ্গে আয়ারল্যান্ডের সঙ্গে যে 3টি ম্যাচ রয়েছে, এই 3টি ম্যাচের মধ্যেই বাংলাদেশ দলকে ভালো পারফরমেন্স করার একটা সুযোগটা রয়েছে। বাজে পারফরমেন্স যে এই সিরিজে হয়ে গিয়েছে, ওয়ারেজ আপনি যদি একটু চিন্তা করে দেখবেন যে পেছনের যে 4টা টি-20 সিরিজ ছিল সেগুলো কিন্তু আমরা জিতেছি, বাট এই সিরিজ আমরা এখানে হেরে গিয়েছি। তার অন্যতম কারণটা হলো যে ব্যাটিং লাইন আপে আমাদের পুরোপুরি ব্যর্থতা এবং আমরা যে ধরনের উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হারিয়েছিলাম সেই ধরনের উইকেট এখানে পাননি। এখন কেউ যদি বলেন যে আমরা উইকেটের কারণে হেরেছি, তাহলে তো ভাই এর চেয়ে বড় অজুহাত আর কোনো কিছু হতে পারে না। সো বাংলাদেশ দলের টি-20তে লাস্ট যে টি-20 সেই টি-20 জিতলে আপনি সিরিজের ফলাফল চেঞ্জ হবে না, কিন্তু বাংলাদেশ দলের যে জেতার একটা মানসিকতা রয়েছে সেই মানসিকতা একটা পরিবর্তন আসবে ইফ দে উইন দিস ম্যাচ। জি জাভেদ, বাংলাদেশের থার্ড টি-20 জেতার চান্সেস কতটুকু দেখছেন? না না, অফকোর্স আপনাকে একদম জিতার মনোমাসায় যেতেই হবে, আদারওয়াইজ আপনি কখনো টপ দল হবেন না। প্রফেশনাল লেভেলে আপনি সিরিজ হেরেছেন, কিন্তু প্রতিটা বল, প্রতিটা উইন, প্রতিটা রান কাউন্ট হবে। আর আমি আগেও বলেছি যে বিশ্বাসের জায়গাটা খুব কম, তো এই ম্যাচটা জিতলে অবশ্যই বিশ্বাসের জায়গা হবে। আর পুরো ক্যালেন্ডার কী হবে, পুরো ক্যালেন্ডার বাংলাদেশ কোথায় যাচ্ছে, এই উইনিংটাও কাউন্ট হবে এন্ড অফ দ্য মানে ইয়ার। জি ধন্যবাদ জাভেদ ওমর বেলিম এবং কায়সার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছিলেন ই স্পোর্টস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা আবারও তার টি-20 শেষে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব।